সকালের উজ্জ্বল আলো ঘরের ভেতর উকি দিচ্ছে। এলিজা স্নান সেরে ফ্রেশ হয়ে রাস্তার জন্য নিচে নামলো। রান্নাঘরে ঢুকতেই অ্যাশারের মায়ের সঙ্গে দেখা হলো তার। সদ্য বিবাহিত দম্পতির সাথে গত রাতে ডিনারের সময় দুই পরিবারের সকলের পরিচয় হয়েছিল। অ্যাশারের মা মিসেস মিলার সকালে কার্যক্রমে ব্যস্ত। এলিজা মিষ্টি হাসি দিয়ে অভ্যর্থনা জানিয়ে বলল, গুড মর্নিং মম। মিসেস মিলার উষ্ণ হাসি দিয়ে উত্তর দিলেন, গুড মর্নিং এলিজা, ঘুম ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো, কিন্তু সবাই কোথায়? ফ্লাইট মিস হয়ে যাবে না তো? মিসেস মিলার কিছুটা হেসে বললেন, ফ্লাইট শিফট করা হয়েছে, এখন রাতে রওনা হবে। অ্যাশ কোথায়? এলিজা তার ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে বলল, ঘুমাচ্ছে মম। সবাই বেশ ক্লান্ত। এলিজা কি বলবে তা ভেবে না পেয়ে জিজ্ঞাসা করলো, চার্লট, লুসিনা আর বাকিরা কোথায়? মিসেস মিলার উত্তর দিলেন, ওরা লুসিনা আর অ্যাড্রিয়ানের বাড়িতে ছিল, তবে অ্যারন ফোন করে জানিয়েছে ওরা এখানেই আসছে। এরপর এলিজা মায়ের কাছে হাত লাগানোর প্রস্তাব দিয়ে বলল, মম, আপনি একা ব্রেকফাস্ট কেন বানাচ্ছেন? আমাকে একটু সাহায্য করতে দিন। মিসেস মিলার হেসে বললেন, না এলিজা, যখন তোমার সাহায্যের দরকার হবে আমি নিজেই বলবো। তুমি নিশ্চয়ই শুনেছ আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। এলিজা সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ অ্যারন বলেছে। তাহলে তুমি বরং অ্যাশারকে ঘুম থেকে তোলো, ওরও কিছু খাওয়ার দরকার। এলিজা এসে সেখান থেকে উঠে সিঁড়িতে পা রাখতেই মিসেস মিলার পুনরায় তাকে ডাকলেন, এলিজা, হ্যাঁ তুমি কি একটু তোমার মাকে ডেকে আনতে পারবে? শিওর মম, কিন্তু মা কোন রুমে আছেন? ঠিক আছে। পাশাপাশি ঘর অ্যারন আর অ্যাশারের। তবে এলিজা আর অ্যাশার গত রাতে নিজেদের পাশে আরও একটা ছোট ঘরে ছিল, যা অ্যারনের ঘরের ঠিক উল্টো পাশে। এলিজা প্রথমে নিজের মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। তার মনে এক প্রকারের ঝড় বইছে। এত গা ঢাকা দিয়ে থাকার ব্যাপারটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অনেক চিন্তা ভাবনার পর নক করতে ওপাশ থেকে উত্তর আসলো, ভেতরে এসো প্রিন্সেস। বাবার গলার আওয়াজে অসহায়ের মতো আরো কিছুক্ষণ তাকিয়ে রইল এলিজা। অতঃপর নিজেকে শক্ত করে ভেতরে ঢুকে চটজলদি বলল, মিসেস মিলার তোমাকে ডাকছে মা, গিয়ে দেখো কেন। কথাটা বলে দাঁড়ায় না সে। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে হাঁটা দেয় সে। দরজা খুলে ভেতরে গিয়ে অ্যাশারকে সেই আগের মতো বালিশে মুখ গুজে ঘুমিয়ে থাকা অবস্থাতে পায়। আলতো পায়ে হেঁটে গিয়ে অ্যাশারের শয্যার পাশে দাঁড়ায় সে। আচমকা কিছু একটা ভেবে তার ভেজা চুলগুলো ঝাড়তেই চুলের পানিগুলো গিয়ে পড়ে অ্যাশারের চোখে মুখে। ভরকে যায় অ্যাশার, আর খিলখিল করে হেসে ওঠে এলিজা। এলিজাকে হাসতে দেখে অ্যাশার তার বলিষ্ঠ হাতে এলিজার কোমর চেপে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। এলিজার গালে হাত রেখে বলে, এখন থেকে সকালে স্নান করা হচ্ছে কারণ পেয়ে গেলে। দেখেছো এলিজাবেথ, আমি কত চিন্তা করি তোমার। আগে উত্তর ছিল না, তাই তুমি বিব্রত হতে। এখন থেকে জিজ্ঞাসা করলে বলবে অ্যাশার আমাকে। অ্যাশারের কথা শেষ হওয়ার আগেই তার মুখ চেপে ধরে এলিজা। চোখ রাঙিয়ে বলে, একদম চুপ, তোমার এসব আজে বাজে কথাবার্তা আমার মোটেও ভালো লাগে না। জলদি উঠে ফ্রেশ হও। ঠিক আছে। অ্যাশার ফ্রেশ হয়ে আসলে এলিজা বলে, মম ওয়েট করছে তোমার জন্য। আমার মম? হ্যাঁ, আর শোনো। বলো। হোয়ার ইজ হি? এলাতেই থাকে, ফিরে গিয়ে ওর সাথে তোমার সাক্ষাৎ করাবো, ডোন্ট ওয়ারি। আমি যদি ওকে মেরে ফেলি তুমি মাইন্ড করবে? ওয়াও, দ্যাটস লাইক এ ট্রু কুইন। আমি জানতাম এলিসা, তুমি যতই ভালো সাজো না কেন, পেছনে তোমার খুব ভয়ঙ্কর রূপ আছে, আমার চেয়েও খারাপ। তোমার মতোই বলতে পারো মাই বিলাভড। তুমিও কম কিছু না। এই ধরনের অ্যাক্সিডেন্ট তুমি করেছো কি? না, আমার প্ল্যান ছিল অন্য। তুমিই সব ভেস্তে দিয়েছো অ্যাশ। আচ্ছা, আই এম সরি। বাই দ্য ওয়ে, রোজকে রেপ ইভান করেছে, এটা তুমি কিভাবে শিওর? ওর ডেড বডি ইভানের ফ্ল্যাটে আছে। মানে কি বলছো এসব? রোজের কথা রেচেল জানতো বলেই সেদিন ও বিয়ে থেকে পালিয়েছিল। সবটা কেমন খেটে যাচ্ছে। তো অ্যাশারের কথা শেষ হওয়ার আগেই এসে ঘরে ঢুকলো অ্যাস্থার আর মিলারদের সব উত্তরসূরি, আর লুসিনা, অ্যাড্রিয়ান, ব্রিয়ান আর রুডি। অ্যারন হাস্যরাস করে বলল, তোমরা রোম্যান্স করছিলে নাকি? নক করতে ভুলে গিয়েছিলাম। অ্যাশার শক্ত মুখ করে উত্তর দিল, না, নেক্সট মুভ নিয়ে কথা বলছিলাম। ডিয়ানা এগিয়ে এসে ক্রিস্টিনাকে বলল, ক্রিস্টিন যাও, লাগেজ গুছিয়ে ফেলো অ্যাশ আর এলিজার। ক্রিস্টিনা মাথা নেড়ে রুম থেকে বের হতেই সকলে যার যার জায়গা মতো গিয়ে বসলো। অ্যাশার খাটে বসে বলল, এলিসা বলছে রোজ নামের ওই মেয়েটার লাশ নাকি ইভানের বাড়িতে। অ্যারন উত্তর করলো, হ্যাঁ, প্রিজার্ভ করা। সিস ছবি তুলে আমাকে পাঠিয়েছিল, ছবিটা ল্যাপটপে। চেহারা না ব্রো, পেইন্ট।
রোজের গলার পেন্ডেন্ট। অ্যারনের কথা শেষ হতেই আর্থার বলল, আমার কাছে একটা নিউজ আছে যে রোজ রিচার্ড লিয়ামের বিয়ে ছিল, আর রিচার্ড আর রোজের একটা অবৈধ সন্তানও ছিল। ওই মেয়েটাকেও নাকি ইভান মেরে ফেলেছে বছরখানেক আগে। এটা তুই কোথা থেকে জানলি? এলিজা অবাক হয়ে আর্থারের দিকে তাকায়। পরিপ্রেক্ষিতে জেইড বলে, মাথা নাড়িয়ে সায় জানায় এলিজা। উইলিয়াম উঠে দাঁড়িয়ে বলল, ডিয়ানা আর আমার প্ল্যান ছিল ইভানার কেরিয়ার শেষ করা, তবে কিভাবে তোরা সবাই জড়িয়ে গেলি বুঝলাম না। তবে আজ অবধি এতগুলো মেয়ের জীবন নষ্ট করা শাস্তি ইভানকে পেতেই হবে। আমার প্রিয় বান্ধবী লিনাবেসকে ইভান বন্ধুদের সাথে মিলে গ্যাংরেপ করেছিল। ওর অনেক ইচ্ছে ছিল ফিল্মে ডেবিউট করা, কিন্তু ওর এই ইচ্ছেকে হাতিয়ার করে। আর কথা বলে না ডিয়ানা। সকলে চুপ থাকলে লুসিনা বলে ওঠে, ইমান ছেলেটাকে খারাপ ভাবতাম, তবে কাল যা জেনেছি এরপর ওকে নিকৃষ্ট মনে হচ্ছে। ছোট করে বলে অ্যাড্রিয়ান। অ্যাশার বাঁকা হেসে বলে, সবই খোলা সবই ডক্টর আলবার্ট, আমাদের সাথে এলাতে চলুন। তা তো যাবই, তোমাদের ওয়েডিংয়ে গালাতে জয়েন করতে হবে তো। মুচকি হাসে লুসিনা। সবই তো বুঝলাম, কিন্তু অ্যাশার কি করে জানলো তোর প্ল্যান? উইলিয়ামের প্রশ্ন শুনে আলতো হাসে অ্যাশার। মাথা নাড়িয়ে বলল, সেটা আমি বলবো। উইলিয়াম কিছুটা অবাক হয়ে তাকায় অ্যাশারের দিকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে উত্তর করে, বলো। উইলিয়ামের অনুমতি পেতেই মুখের হাসি আরো চওড়া করে অ্যাশার বলে, এলিজাবেথ নিজেকে অনেক চালাক মনে করে। আসলে সে চালাক, কিন্তু ওর পারিপার্শ্বিক অবস্থা বিচার করার জ্ঞান খুবই কম। হিয়ালি না করে ঠিক করে বলো না। বিরক্ত হয়ে বলে ডিয়ানা। তার প্রতিক্রিয়ায় অ্যাশার আবারও ঈষৎ হাসে। এলিজার হাত ধরে নিচের কাছে এনে বলে, কখনো শুনেছেন বাঘের কাছে থেকে বাঘকে টেক্কে দিতে পারে? কেউ প্রত্যুত্তর করল না, কেবল এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সকলের সন্ধিহান দৃষ্টিতে অ্যাশার খুশি হয়, উৎফুল্লতা প্রকাশ করে বলে, এলিসা একজন প্রোগ্রামারের ঘরে বসে সিক্রেটলি কারোর সাথে কমিউনিকেট করতাম। ও ভেবেছিল আমি ধরতে পারবো না, তবে ধরা সে প্রথম দিনে খেয়েছে। যেদিন হসপিটাল থেকে বাড়ি ফেরার পর লুসিনা বারবার বলছিল এলিসার ফোন সে এলিসার হাতে দিয়েছিল, কিন্তু এলিসা বারংবার তার নাকচ করে যাচ্ছিল। কে সুইটহার্ট, মনে পড়ে কিছু? কিছুটা সময় থেমে আবারও বলে, লুসিনা একজন ডাক্তার, ওর মেমোরাইজেশন সাধারণ মানুষের চেয়ে বেশি। আর যারা কাজ করে বা ব্রেনকে সবসময় সচল রাখে তাদের মেমোরি বরাবরই শার্প হয়। তাই লুসিনার ভুল হচ্ছে তা আমি মানতেই পারিনি। আর তারপর আমি ওর ফোনের আইপি অ্যাড্রেস আর মডেল নাম্বার ট্র্যাক করতে এলিজাকে ধরে ফেলেছিলাম। আর রিচার্ডকে কিডন্যাপ করতে যে থার্ড পার্টি ছিল তা আমি তার পরের দিনে বুঝতে পেরেছিলাম। পরের দিন সকালে যখন আমি গোডাউনে গিয়েছিলাম তখন গোদামের দরজার ওখানে যে আগাছাগুলো ছিল সেগুলো কেমন নেতিয়েছিল, মনে হচ্ছিল কেউ পিষে দিয়েছে। ওটিকে বললাম জায়গাটা অবজার্ভ করতে, আর তাতে বুঝলাম কাল রাতে জায়গাটায় কেউ দাঁড়িয়েছিল। তারপর কোনো একভাবেই সেই বান্দার খোঁজ আমি পেয়েছি। কীভাবে পেয়েছি তা বলবো না, বলার ইচ্ছে আমার নেই। তবে হ্যাঁ, লোকটার পরিচয় জেনে প্রথমে উইলিয়ামকে সন্দেহ করলেও কল রেকর্ড ক্র্যাক করার পর আমি মাস্টার প্ল্যানারকে ঠিকই ধরে ফেলেছে। কথাটা বলে সে আবারও এলিজার দিকে তাকায়, কিন্তু চুপ করে থাকে এলিজা। আসলে এত কিছু ভাবেনি সে। ভেবেছিল তার অসুস্থতায় অ্যাশার কেবল তাকে নিয়েই ব্যস্ত থাকবে, কিন্তু অ্যাশার যে এভাবে তাকে প্রথম থেকেই সন্দেহ করবে তা সে মাথায় আনেনি। এলিজা সহ সকলকে চুপ থাকতে দেখে অ্যাশার তুড়ি বাজিয়ে বলে, সবাই চলো খেয়ে নেই, অনেক ক্ষুধা লেগেছে। অ্যাশারের কথায় তোয়াক্কা না করে ডিয়ানা পাল্টা প্রশ্ন করলো এলিজাকে, কিন্তু তোমার আর ইভানের বিয়ের কারণ কি? আর তোমার সাথে এসব হওয়ার মানে কি? তোমার প্ল্যান বানচাল হওয়ার কারণ কি? এলিজা কিছু বলার আগে অ্যাশার বলল, তা নিয়ে পরে কথা হবে। তবে ওই যে বললাম ওর পারিপার্শ্বিক দিক বিচার করার ক্ষমতা খুবই কম, আর এই জন্যে ওর সাথে এমন হয়েছে। বেশি বুঝলে যা হয়। তাছাড়া ইভানের সাথে বিয়ের ব্যাপারে সব সিদ্ধান্ত নিজে নিয়েছে, আমাদের কিছু জানায়নি যে আমরা ওকে গাইড করতাম। হাঁপ ছেড়ে বলে উইলিয়াম। তার কথা শেষ হতেই অ্যাড্রিয়ান জিজ্ঞাসা করলো, অ্যাশার নেক্সট প্ল্যান কি তাহলে? সেটা আবার বড় লাগে? খাবো দাবো ঘুমাবো, বউকে আদর করবো, আর 9-10 মাস পর বাবা হব, ছেলে মেয়ে মানুষ করবো, ওদের বিয়ে দেবো, আর তারপর আমি আর এলিসা গ্র্যান্ড প্যারেন্টস হব, ওদের সাথে টাইম স্পেন্ড করবো। অ্যাশারের কথা শুনে সকলে একসাথে হেসে ফেললো। অ্যাশারও হাসে। সকলের সাথে হাসতে হাসতে সেও আবার এলিজার দিকে তাকায়। তবে এলিজার রাগান্বিত মুখ দেখে চুপসে যায় সে।
মুখের হাসি মুহূর্তে মিলিয়ে যায় তার। অ্যাশারকে ভেবাচাকা খেতে দেখে উইলিয়াম বলে, আমরা তোমাদের ডাকতেই এসেছিলাম, চলো খেয়ে নিই। সকলে সাই দিয়ে নিচে চলে আসে খাবার খেতে। খাবার টেবিলে অ্যারন দেখলো চার্লট কেমন অন্যমস্ক হয়ে আছে। দ্বিধা কাটিয়ে এসে বাঁ হাতে চার্লটের হাত ধরতেই অকচকিয়ে উঠল চার্লট। অ্যারন স্মিত হেসে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে? মাথা নাড়িয়ে নাবোধক উত্তর করলো চার্লট। মলিন হেসে বলল, রন, আমি তোমাকে একটা কথা জানাইনি, কিন্তু সেটা তোমাকে জানানো খুব প্রয়োজন। কি বলবে বলো। রুমে গিয়ে বলি? ঠিক আছে, এখন খেয়ে নাও ঠিক মতো। ডিয়ানা আর অ্যাশের পর আমরা বিয়ে করব, সো ঠিক মতো খাওয়া দাওয়া করে নিজেকে ফিট রাখো। আমার বউকে বিশ্ব সুন্দরী লাগে। অ্যারনের কথায় ফিক করে হেসে ফেলে চার্লট। তাকে হাসতে দেখে ক্রিস্টিনা ভ্রু উঁচু করে মজার ছলে বলল, চেরি, এত হাসির কারণ কি? হ্যাঁ, নেক্সট তোমার পালা, তাই? আর তোর এত মাথা ব্যথার কারণ কি? তোর বিয়ের অনেক দেরি, তাই? অ্যারনের পাল্টা জবাবে সকলে হেসে উঠল। আর্থার হেসে বলল, ক্রিস্টিনা, যদি বলো খুঁজে দিতে পারি। তার দরকার হবে না, সে অলরেডি ফ্রস্টদের উত্তরসূরিকে পটিয়ে ফেলেছে। মুখে খাবার নিয়ে বলল অ্যারন। তার অস্পষ্ট কথা কেউ না বোঝায় সবাই একে অপরের দিকে চাওয়াচাই করতেই অ্যাশার বলে উঠল, কি এই বয়সে? উইলিয়াম কিছুটা অবাক হলো। তার কথার পরিপ্রেক্ষিতে ক্রিস্টি বলে উঠল, ব্রো, ইন ল আই এম অলমোস্ট 18। তার ছেলেটাকে? শান্ত গলায় প্রশ্ন করলো উইলিয়াম। তার প্রশ্নের উত্তরে অ্যাশার বলল, অগাস্ট ফ্রস্ট। ফ্রস্ট? আর আমার থেকে পারমিশন পেয়েছে। নির্লিপ্ত স্বরে উত্তর করলো অ্যাশার। উইলিয়াম ঈষৎ হেসে বলল, নট ব্যাড ক্রিস্টি, শহরের নাম করা জুয়েলার্স ফ্রস্টদের ছেলেকে ফাঁসিয়েছ। উইলিয়ামের কথায় সকলে আবারও হেসে উঠল। আর এভাবেই খুনসুটিতে তাদের সকাল পেরিয়ে বিকেল নামলো। রাত 2টোয় ফ্লাইট হওয়ায় সকলেই সিদ্ধান্ত নিল বিকালে কিছুক্ষণ রেস্ট নেবে, কেননা গত 2 দিন রেস্ট করার মতো সুযোগ কারোরই হয়ে ওঠেনি। তাই এই রাতে একেবারে ডিনার করেই এয়ারপোর্টে রওনা হবে সবাই। ঘরে এসেই ঘরের সব পর্দা ফেলে দিল অ্যাশার, যার ফলস্বরূপ রুমটা অস্পষ্ট কিন্তু কিঞ্চিত আলোকিত হয়ে উঠল। ডেস্কে জ্বলতে থাকা একটা ইলেকট্রিক মোমবাতি থেকে দেয়ালের উপর ছায়া ঝিকিমিকি করছে। এলিজাবেথ জানালার কাছে এসে দাঁড়ালো। পর্দার কোনায় আঁকড়ে ধরে তার আঙুলগুলো কাঁপছিল। বাইরের রাতটা ছিল ঠান্ডা আর নীরব, কিন্তু ভেতরে বাতাস ছিল উত্তেজনায় ঘন এক নির্জীব মরুভূমি। বাইরে ঝড়তাণ্ডব চালাচ্ছিল। বৃষ্টি জানালার বড় কাছে আছড়ে পড়ছিল। ঘরের ভেতরেও যেন এক ঝড় বইছিল। নীরবতায় চাপা ছিল না কোনো আবেগ। জানালার পাশে থেকে ফিরে এলিজা বিছানায় বসে এক দৃষ্টিতে বিছানার অপর পাশে হেলান দিয়ে থাকা অ্যাশারের দিকে তাকিয়ে রইল। অ্যাশারের ছাই রঙা চুলগুলো এলোমেলো হয়ে আছে, তার শার্টের বোতাম খোলা, আর ভেতরে দৃঢ় শরীরের আভাস। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এলিজার। দম বন্ধ হয়ে আসছিল তার। মনে মনে নিজেকে গালি দিল সে। এলিজাবেথ, লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? নিজেকে গালমন্দ করে ফের অ্যাশারের দিকে তাকাতেই সে ফিসফিস করে বলে উঠল, অ্যাশার। তার গলা কাঁপছিল, কিন্তু তার কণ্ঠে ছিল গভীর আকাঙ্ক্ষা। অ্যাশার এলিজার মৃদু আওয়াজ শুনেও কিছু বলল না, বরং এক ঝটকায় দূরত্ব মিটিয়ে এলিজার চুলে হাত রাখলো। শক্তভাবে ধরে তার মাথার পেছনের দিকে চুল টানলো। তার ঠোঁট এলিজার কানের কাছে এসে থেমে গেল। তার নিঃশ্বাস গরম হয়ে এলিজার ত্বকে লাগছিল। তুমি জানো তুমি আমার সাথে কি করো এলিজা? তার নরম কণ্ঠ, কিন্তু বিপদের ইঙ্গিত ছিল স্পষ্ট। আমি। এলিজা কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কথা তার গলার কাছে আটকে গেল। অ্যাশার তার হাত এলিজার মেরুদণ্ড বরাবর আস্তে ধীরে নামিয়ে তাকে আরো কাছে টেনে নিল। ইচ্ছে করে করো, তাই না? জানো যে আমার উইক পয়েন্ট তোমার এই কাপা গলার স্বর, তাও এমন করো। অ্যাশার গর্জে উঠল। তার অন্য হাত দিয়ে তার কোমর শক্ত করে ধরে। তোমার প্রতিটা দৃষ্টি, প্রতিটা শব্দ আমাকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করে। এলিজার আঙুলগুলো আপনা আপনি তার পিঠে চলে গেল। তার নখ অ্যাশারের ত্বকে গেঁথে যেতেই সে নিজেই কুকিয়ে বলে উঠল, অ্যাশার, আমি। না। অ্যাশার তার কথা মাঝপথে থামিয়ে দিল। তার কণ্ঠে ছিল অদম্য ক্ষমতা। ভান করো না যে তুমি এটা অনুভব করো না। তোমার শরীর আমার প্রতিটা কথার আগেই সাড়া দেয়। এলিজা হাঁপ ছাড়ল যখন অ্যাশার তাকে বিছানার দিকে ঠেলে দিল। তার ওজন এলিজা আর নরম গদির উপর চাপিয়ে দিল। এক হাত দিয়ে তার কবজি শক্ত করে ধরে বিছানায় চেপে রাখলো। তার শক্তি ভয়ঙ্কর এবং উত্তেজনাপূর্ণ ছিল। অ্যাশার, এখন না, আমাদের রেডি হতে হবে, দয়া করে। এলিজা ফিস ফিস করলো। তার কণ্ঠে ছিল একরকম আবেগ, যেটা বোঝা মুশকিল ছিল আবেদন নাকি আত্মসমর্পণ। অ্যাশার তার ঠোঁট এলিজার গলার হাড়ের উপর হালকা ছুঁয়ে দিল, তারপর মৃদু কামড় বসালো।
যার শিহরণ এলিজার কোমর ধনুকে নেয় বাঁকা করে তুলল। অ্যাশার ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, দয়া করে কি বলো এলিসা, তুমি কি চাও? তার মন ঘুরপাক খেতে লাগলো। অ্যাশারের উপস্থিতি তাকে সম্পূর্ণ গ্রাস করছিল। অ্যাশারের ছাই রঙা চোখে চোখ পড়তেই তার সবকিছু এলোমেলো হয়ে গেল। তুমি? অবশেষে সে স্বীকার করলো, তার কণ্ঠ ভাঙা ভাঙা। আমি তোমাকে চাই আসি। অ্যাশার তার ঠোঁট এলিজার ঠোঁটের উপর ছুঁয়ে দিল এক দাবিদার চুম্বনে, যা তাকে নিঃশ্বাস ফেলার সময়ও দিচ্ছিল না। তার হাত এলিজার কায়ের উপর নেমে গেল, প্রতিটা ইঞ্চিতে নিজের অধিকার করে নিতে লাগলো সে। তাদের নিঃশ্বাস মিশে গেল, উত্তাপ বাড়তে বাড়তে অসহনীয় পর্যায়ে পৌঁছে গেল। অ্যাশার কোনো কিছুতেই আটকালো না। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি শব্দ এবং প্রতিটি নীরব প্রতিশ্রুতি ছিল তার দাবির সাক্ষী। অ্যাশার, এলিজা কাঁপা কণ্ঠে বলল। তার কণ্ঠে ছিল আকাঙ্ক্ষা আর আত্মসমর্পণের মিশ্রণ। তুমি আমার এলিসা। অ্যাশার ফিস ফিস করলো, তার কণ্ঠ গভীর এবং দাবিমূলক। সব সময় আমার। অ্যাশারের মনের ভিতরে ঝড় আরো জোরালো হয়ে উঠল, কিন্তু ঘরের ভিতরে তাদের পৃথিবী শুধুই তাদের ছিল, এক অন্ধকার ভালোবাসায় হারিয়ে যাওয়া, যা উন্মাদনার সীমাকে ছুঁয়ে যাচ্ছিল। বলো, কি বলবে? ইভানের বর্তমান স্ত্রী রেচেলের রুদ্রিগোর সাথে আমার। চার্লটের কথা শেষ হওয়ার আগেই কেউ একজন কড়া নাড়তেই অ্যারন উঠে গেল দরজা খুলতে। চার্লট মাথা ঘুরিয়ে দেখলো ডিয়ানার উইলিয়ামও এসেছে। চার্লট তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, দ্রুত পায়ে হেঁটে ডিয়ানার হাত ধরে বলল, দি, আমার কিছু বলার আছে। ডিয়ানা কিছুটা হতভম্ব হয়ে বলল, এনিথিং রং? ইয়েস দি, ইভানের প্রেজেন্ট ওয়াইফ রেচেলের সাথে আমার কাজিন রাফায়েলের সম্পর্ক আছে। কি? উপস্থিত তিনজনই বিস্ফোরক দৃষ্টিতে তাকালো চার্লটের দিকে। অ্যারন চার্লটের হাত ঝাঁকিয়ে বলল, এইসব কি বলছো? কিভাবে কি? তুমি কবে থেকে জানো? অনেক আগে থেকে, কিন্তু কিভাবে বলবো তা বুঝতে পারছিলাম না। তুমি যেহেতু জানতে আমাদের আগে কেন বলনি চেরি? নির্লিপ্ত কণ্ঠে প্রশ্ন করলো ডিয়ানা। চার্লট কিছুটা সময় চুপ থেকে আবারও বলল, আমি শিওর ছিলাম না, এবার বাড়ি গিয়ে শিওর হয়েছি। তবে দি, আপনারা যাই করুন, আমার ভাইয়ের কোনো ক্ষতি করবেন না প্লিজ। মাথা নাড়িয়ে সায় জানায় ডিয়ানা, গলায় পূর্বের ন্যায় কাঠিন্যতা বজায় রেখে বলে, এসেছিলাম এটা বলতেই যে বাবা তোমাদের ফ্যান্সি ড্রেস পরতে মানা করেছেন। অলদো আমরা বড় রেস্টুরেন্টে ডিনার করব, কিন্তু ফ্লাইটে ড্রেসের কারণে অস্বস্তি হতে পারে। এমনিতেও 2-3 ঘন্টা এক জায়গায় বসে থাকতেও বিরক্ত লাগে। হ্যাঁ দি, বুঝেছি। মাথা নাড়ায় অ্যারন, সাথে সাথে গটগট করে বেরিয়ে যায় ডিয়ানার উইলিয়াম। অ্যাশার আর ডিয়ানার মধ্যকার সবচেয়ে বড় মিল হলো দুই ভাই বোনের আচার আচরণ। এক্ষেত্রে ক্রিস্টিন আর অ্যারন সম্পূর্ণভাবে তাদের চেয়ে আলাদা। অ্যারনের রুম থেকে বেরিয়ে ডিয়ানা অ্যাশারের রুমে নক করতেই অ্যাশার স্বাভাবিক গলায় বলে উঠল, যে বলো টেক্সট দিয়ে রাখো, আই ক্যান্ট ওপেন ডোর নাও। অ্যাশারের গলার স্বরে উইলিয়াম আর ডিয়ানা দুজনেই অপ্রস্তুত হয়ে যায় এবং একই সাথে লজ্জায় পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে উইলিয়াম মিষ্টি এসে বলে, কফি খাবে? নিচতলায় রান্নাঘরে গিয়ে উইলিয়াম কফি বানাতে লাগলো। অপরদিকে ডিয়ানা ক্যাবিনেটের উপর পা ঝোলাতে লাগলো। স্পষ্টবাদী বদমেজাজি ডিয়ানার সকল বাচ্চামো আবদার আকাঙ্ক্ষা কেবলমাত্র এই উইলিয়ামের কাছেই। লুইস মিলার তার প্রত্যেকটি ছেলে মেয়েকে তৈরি করেছে শক্তপোক্তভাবে। এমনকি ক্রিস্টিনা ছেলে মানুষের সাথে সাথে আরও একটি রূপ আছে, বদমেজাজি রূপ। তাই বাচ্চামার স্বভাব তারা কখনোই বাবার সামনে দেখায়নি। ভালোবাসার মানুষের কাছেই তাই তাদের বাচ্চামো ফুটে ওঠে। ডিয়ানা পরিহিত মিডি ড্রেসটা কিছুটা উপরে তুলেই বসেছে, ফলস্বরূপ তার উরুর কিছুটা অংশ উন্মুক্ত হয়ে আছে, যা উইলিয়াম প্রত্যেকবার ঘুরতেই তার সামনে দৃশ্যমান হচ্ছে। উইলিয়াম কফি মেশিনে কফি হতে দিয়ে ডিয়ানার সাথে একদম মিশে দাঁড়ালো। ডিয়ানার উন্মুক্ত উরুতে হাত রাখতেই চোখ বন্ধ করে ফেললে ডিয়ানা। উইলিয়াম কানে ফিসফিস করে বলল, নট রাইট নাও মিস মিলার, ইউ হ্যাভ টু গেট ম্যারিড ফার্স্ট। উইলিয়ামের কথা শেষ হতেই চোখ খুলে তাকায় ডিয়ানা। খুশিতে সে নিজেই থেকেই জড়িয়ে ধরে উইলিয়ামকে। আজ এত বছর পরেও ডিয়ানার সেই ছোট্ট আবদার সে এখনো মনে রেখেছে ভেবেই ডিয়ানার চোখ জলজল করে ওঠে প্রতিবার। ডিয়ানা সহসা বলে ওঠে, আমি জানি তোমার জন্য এটা কঠিন, কিন্তু আমি সত্যি চাই বিয়ের প্রথম রাতে তোমাকে স্পেশাল ফিল করাতে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ডিয়ার ফিয়ান্সে। ইয়েস আই ডু, বাট ক্যান আই কিস ইউ নাও? শাহজানায় ডিয়ানা। উইলিয়াম ও ডিয়ানার কোমর জড়িয়ে ধরে নিজের অধিকার বসাতে থাকে ডিয়ানার অধরে। অ্যাসার মিলার তখন অগাস্ট ফ্রস্টের কথা বলেছে। অগাস্ট ফ্রস্ট সেলেনের ছোট ভাই। ইটস নট বিগ ডিল জেইন। মিলার আমাদের ব্র্যান্ড স্ট্রং হচ্ছে। আই হোপ সো। জেইড আর জেইনের কথার মাঝে আর্থার এসে বলল, জেইন
আমরা বিয়ে করছি কবে? তোর আবার বিয়ের শখ কেন জাগলো? বিরক্ত হয়ে জেইড তার প্রতিক্রিয়াতে হতাশাজনক হাসি দিল আর্থার। তৎক্ষণাৎ জবাব দিল, ওয়ানা সি সামথিং? কি প্রশ্ন করে জেইন। আর্থার বাঁকা হেসে বলে, কাম উইথ মি, গেলেই দেখতে পাবি।